দর্শক, আজকে সরকারের ২ মাসের সাফল্য নিয়ে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে যে ২ মাসে অন্তত ৬০টা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে এবং এই ২ মাসের কার্যকলাপে জনগণের আস্থা ফিরেছে সরকারের ওপরে। এই আস্থা ফিরেছে শব্দটা কেন ব্যবহার করা হলো আমার কাছে বোধগম্য হয়নি, কারণ বিএনপি সরকার তো ব্যাপারটা এরকম না যে ২ মাস আগে তারা ক্ষমতায় ছিল, তাদের উপরে আস্থা ছিল না, সেই আস্থা ফিরে এসেছে। ব্যাপারটা তো এমন না। তার মানে কি তারা এটা বোঝাতে চাইলো যে প্রফেসর ইউনূস সরকারের ব্যাপারে মানুষ যেমন আস্থাহীন হয়ে পড়েছিল, হতাশ হয়ে পড়েছিল, সেই আস্থাটা সরকারের উপরে ফিরে আসলো? হয়তো সেটাই হবে, কিন্তু আমার আলোচনার বিষয় সেটা নয়। আর সেই আলোচনার বাইরে একটা বড় ঘটনা ঘটেছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের একটা সম্মেলনে ওসমানী স্মৃতি মিলনায়তনে কথা বলেছেন এবং সেখানে প্রাসঙ্গিক ক্রমেই স্বাস্থ্য নিয়ে যেহেতু কথা বলেছেন, প্রাসঙ্গিক ক্রমেই হামের প্রসঙ্গ এসেছে এবং হাম যে মহামারী আকার ধারণ করেছে বাংলাদেশে, শিশুরা একের পর এক মারা যাচ্ছে, ২ শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে, প্রতিদিনই একটা ভালো সংখ্যক শিশু মারা যাচ্ছে। এই ঘটনা আমরা বিগত প্রায় ১ মাস ধরে দেখে আসছি। এরকম একটা মুহূর্তে প্রধানমন্ত্রী যে কথা বললেন, সেই কথার ভিত্তিতে একটা বিষয়ই দাঁড়ায়, সেটা হচ্ছে যে অপরাধীদের তাহলে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না কেন? অপরাধীদের তাহলে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? প্রধানমন্ত্রী কারা অপরাধী সেটা স্পষ্ট করে বললেন, কিন্তু সাধারণ নাগরিক হিসেবে তাহলে প্রশ্ন আসবে, আমরা প্রশ্ন তুলতেই পারি যে প্রধানমন্ত্রী স্বয়ং যখন বলছেন যে কারা অপরাধী তিনি নিশ্চিত, তাহলে তাদের শাস্তির ব্যবস্থা তার সরকার করছে না কেন? হামের এই মহামারীতে এত শিশুর মৃত্যু, সেটাকে কেন এক ধরনের গণহত্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে না? এবং এই গণহত্যা যাদের কারণে হচ্ছে, শিশুদের এই নির্মম মৃত্যু যাদের কারণে হচ্ছে, তাদেরকে কেন আদালতে তোলা হবে না? চলুন একটু জেনে দেখি প্রধানমন্ত্রী কাদের অপরাধী বললেন এবং তার পরিপ্রেক্ষিতে কি দাঁড়াচ্ছে অর্থটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, প্রধানমন্ত্রীর হামের টিকার ব্যাপারে কথার আগে প্রধানমন্ত্রী আরেকটি কথা বলতে চাই। তিনি তেলের সংকট বিষয়ে একটা কথা বলেছেন আজকে। যে সংকট ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি স্বীকার করে নিয়েছেন তেলের সংকট আছে এবং বিপুল পরিমাণ অতিরিক্ত টাকা দিয়ে বেশি দামে তেল কিনে চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে। তিনি স্বীকার করে নিয়েছেন যে এই সমস্যা সমাধানের জন্য তার সরকারের সময় প্রয়োজন এবং তিনি সময় চেয়ে নিয়েছেন। তিনি বলেছেন যে আমাদেরকে আরেকটু সময় দেন, এই সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করছি, কাজ করছি। অথচ তিনি যখন এই একেবারে পরিষ্কার কোনো ধরনের ভনিতা না করে যখন এই পরিষ্কার ভাষায় বাস্তবতাটা স্বীকার করলেন, বলে দিলেন, তখন গতকালকেই তার প্রতিমন্ত্রী, এই জ্বালানি প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে বাংলাদেশের ইতিহাসের সবথেকে বেশি তেল মজুদ আছে। অথচ গতকালকেও আজকেও আমরা দেখছি তেলের পাম্পে মানুষের হাহাকার এবং সেই হাহাকার এমন পর্যায়ে গিয়েছে যে সেখানে সরকারকে মানুষ রাগে, দুঃখে, ক্ষোভে গালাগালি পর্যন্ত করছে। কিন্তু ওই মন্ত্রী প্রতিমন্ত্রীরা বাস্তবতা বুঝতে পারছেন না। প্রধানমন্ত্রীর উচিত এই মন্ত্রীদের বাচালতা কমানো, তারা যেন বাচাল না হন এবং বাচাল হতে গিয়ে আমরা দেখেছি যে তিনি সাংবাদিকের সঙ্গে এই প্রতিমন্ত্রী সাংবাদিকের সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করছেন, সাংবাদিককে কোনো প্রশ্নই করতে দিচ্ছেন না। সাংবাদিক যখন বলছেন যে বাস্তবতা এটা বলতে যাচ্ছেন, তখন আপনার তথ্য আপনার কাছে থাক, আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য আপনাকে শুনতে হবে। সাংবাদিকের কোনো কথাই শুনবেন না তিনি শুধু বলবেন, তিনি কারো কথা শুনবেন না। এই যদি হয় একজন এরকম উদারনীতির প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদের একজন প্রতিমন্ত্রীর অবস্থা, তাহলে এই প্রতিমন্ত্রীরাই সরকারকে ডোবাতে যথেষ্ট ভূমিকা পালন করবে বলেই মনে হয়। এবারে চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর আরেকটি একেবারে পরিষ্কার কথাতে। একটা পরিষ্কার কথা তো বললামই যে তিনি তেলের বাস্তবতা স্বীকার করে নিয়েছেন।
যে এটা নিরসনে সময় লাগবে, খুবই ফাইন কথা, সময় লাগবে, প্রয়োজনে তেলের দাম বাড়িয়ে মানে এই সমস্যার সমাধান করেন, যে কোনো মূল্যে সমস্যার সমাধান করতে হবে। হামের টিকার ব্যাপারেও তিনি একেবারে স্পষ্ট কথা বলেছেন, যেটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, যে একজন প্রধানমন্ত্রীর এরকম স্পষ্ট কথা বলা উচিত। কি বলছেন তিনি? প্রথম আলো শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, হামের টিকা না দেওয়া বিগত 2 সরকারের ক্ষমাহীন অপরাধ। তিনি প্রফেসর ইউনূস সরকারের আমলে বিগত 8 মাস যে মানে টিকা দেওয়া হয়নি, মানে ইউনূসের আমলের 8 মাস, সর্বশেষ 8 মাস কোনো ধরনের কোনো টিকা দেওয়া হয়নি। এই বাস্তবতার কারণেই যে হাম মহামারী আকার ধারণ করেছে, সেটাকে একটু প্রফেসর ইউনূসের ব্যর্থতাকে একটু মিনিমাইজ করার জন্য হয়তো তিনি বিগত 2 সরকারের কথাই বলছেন। খুবই ভালো, সেটাও মেনে নিলাম যে তিনি এককভাবে প্রফেসর ইউনূসের সরকারকে দায়ী করতে চাচ্ছেন না, তার কথাই শিরোধার্য যে বিগত 2 সরকার দায়ী, এবং তিনি বলছেন যে ক্ষমাহীন অপরাধ। এটা ক্ষমাহীন অপরাধ, যে অপরাধ ক্ষমা করা যায় না, যে অপরাধ ক্ষমা করা যায় না, সেই অপরাধের জন্য নিশ্চয়ই অপরাধীদের শাস্তির মুখোমুখি হতে হবে, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং এই হামের মৃত্যু, যেটা গণহত্যার সঙ্গে অনেকে তুলনা করছেন, এর ব্যাপারে অবশ্যই এটা যাদের গাফিলতিতে এই মৃত্যু হয়েছে, তাদের বিরুদ্ধে অবশ্যই হত্যা মামলা দায়ের করতে হবে। সেটা শেখ হাসিনা সরকারের স্বাস্থ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্যের যে কেউ হোক। প্রফেসর ইউনূস সরকার যে টিকা কেনেনি, এবং তার অথর্ব উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং তার প্রিয় বান্ধবী, তিনি মানে অযোগ্য হওয়া সত্ত্বেও যাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়টাকে শেষ করে ফেলা হয়েছে, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না কেন? এটা একটা বড় প্রশ্ন। তাহলে কি বর্তমান সরকার, বিএনপি সরকার, প্রফেসর ইউনূস সরকারের ক্ষেত্রে এক ধরনের ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করছে, কিংবা ছাড় দেওয়ার চেষ্টা করছে, এক ধরনের উদারতা দেখানোর চেষ্টা করছে? কিন্তু এই উদারতা কাদের প্রতি দেখানো হচ্ছে? যাদের গাফিলতির কারণে আজকে শত শত শিশু মৃত্যুবরণ করছে, শত শত মায়ের বুক খালি হচ্ছে। কি বলছেন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী বলছেন, সারা দেশে শিশুদের হামের টিকা না দেওয়া বিগত 2 সরকারের জীবন বিনাশী ব্যর্থতা, ক্ষমাহীন অপরাধ বলে উল্লেখ করেছেন তিনি। জীবন বিনাশী ব্যর্থতা, এই যে ব্যর্থতা, এবং তারপরে বলছেন ক্ষমাহীন অপরাধ। জীবন বিনাশী, যেটা জীবন শেষ করে ফেলেছে, সেই ব্যর্থতার জন্য অবশ্যই বিচার করতে হবে। আর এই অপরাধ যদি ক্ষমাহীন অপরাধ হয়, তাহলে সেটার বিচার করতে হবে। আপনি বিগত 2 সরকার বলেন, 3 সরকার বলেন, 5 সরকার বলেন, যাকে বলবেন, যদি আপনি বলেন যে এটা, তাহলে এটার আপনাকে বিচার করতে হবে। সেটাই একমাত্র নীতি হওয়া উচিত। তিনি বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব হয়েছে, এই ব্যাপারেও তিনি বলেছেন। অর্থাৎ বর্তমান সরকার টিকা শুরু করেছে, আমি জানি না শুরু ঠিক হয়েছে কিনা, হয়তো শুরু হয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী বলছেন। তিনি তো আর ভুল তথ্য দেবেন না, তিনি কখনো ভুল তথ্য দেনও না। সেটা আমরা মেনেই নিচ্ছি যে হয়তো দেয়া শুরু হয়েছে। কিন্তু বর্তমান সরকারকে কেউ দোষ দিচ্ছে না, কেউ ব্যর্থতাও বলছে না বর্তমান সরকারের। বর্তমান সরকার জরুরি ভিত্তিতে 604 কোটি টাকা বরাদ্দ করেছে এই হামের টিকার কেনার জন্য। কিন্তু প্রফেসর ইউনূসের সরকারের যে তথ্য, মানে একজন সাংবাদিক, বরেণ্য সাংবাদিক মাহবুব কামাল, তিনি মানে ফাঁস করে দিয়েছেন। তার স্বাস্থ্য উপদেষ্টা কিভাবে টিকা কিনেননি, এবং তাকে টিকা কেনার কথা স্বাস্থ্য অধিদপ্তর থেকে যখন বলা হয়েছে, তখন বলেছেন যে টাকা নেই, 3 মাসের জন্য কিনেন। 3 মাসের জন্য এটা কেনা যায় না, 1 বছরের জন্য অন্তত কিনতে হয়। এটা বলার পরে তিনি বলেছেন, তাহলে ওর সঙ্গে কথা বলেন। ওর সঙ্গে কথা বলতে পাঠিয়েছেন, পাঠিয়েছেন যে সেটা নিয়ে আর কোনো অগ্রগতি হয়নি এবং টিকাও কেনা হয়নি। অথচ এই নির্লজ্জ বেহায়া সরকার নিজেদের খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করেছে। কোটা বিরোধী আন্দোলনের পরে গঠিত সরকার নতুন করে কোটার সৃষ্টি করেছে। এই কোটা, ওই কোটা, জুলাই আহত কোটা, জুলাই নিহত কোটা, এই পরিবারের কোটা, এই পোষ্য কোটা, এই রকম কোটার ব্যবস্থা করেছে। তারা বাংলাদেশের শিশুদের বাঁচিয়ে রাখার জন্য মাত্র কয়েক কোটি টাকা বরাদ্দ দিতে পারেনি, কিন্তু জুলাই জাদুঘর বানানোর জন্য পুরো গণভবনের শত শত একর জমি
নষ্ট করে সেটার পেছনে 110 কোটি টাকা বরাদ্দ করে টাকার বারো বরাদ্দ করেছে ওই মেটিকুলাস পিকুলিয়ার উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুককে দিয়ে। গণভোটে হাঁ ভোটের ক্যাম্পেইন করে কোটি কোটি টাকা নষ্ট করেছে। গণভোট যেটা বর্তমান সরকার বিএনপি সরকার সংসদে পাশই করলো না, যেটা এখন অবৈধ হয়ে গেল, সেই গণভোট করার জন্য 1,500 কোটি টাকা প্রফেসর ইউনূস নষ্ট করেছে। 3.5 লাখ কোটি টাকা শুধুমাত্র সরকারের দৈনন্দিন খরচা চালানোর জন্য ঋণ করেছে প্রফেসর ইউনূসের সরকার, যা 55 বছরের ইতিহাসে বাংলাদেশের রেকর্ড। এর আগে কখনো এত পরিমাণ ঋণ কোনো সরকার করেনি। বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশি ঋণ করে গিয়েছে, কিন্তু কোনো ধরনের কোনো প্রকল্প নেই। শুধুমাত্র তারা নিজেরা লুটপাট করে খেয়েছে। এবং প্রকাশ্য তথ্য এসেছে যে এই উপদেষ্টা যারা, তারা শুধুমাত্র তার নিজের পারপাস সার্ভ করেছে এবং সরকারি বরাদ্দ নিজের এলাকায় বাস্তবায়ন করেছে, অন্য কোনো দিকে তারা চোখ দেয়নি। আমরা যদি এই স্থানীয় সরকারের উপদেষ্টা যিনি ছিলেন, এই শিশু উপদেষ্টা, তার নিজের এলাকায় কিভাবে শুধুমাত্র তার উপজেলার জন্য 450 কোটি টাকা বরাদ্দ নিয়েছেন, যেখানে বিভিন্ন জেলাতে তিনি বরাদ্দ দিয়েছেন মাত্র 10 কোটি 12 কোটি টাকা, এরকম অবস্থা আমরা দেখেছি। অথচ ভুয়া সব কাজে একজন আমলা, তিনি সাতক্ষীরায় তার এলাকায় 2,500 কোটি টাকা বরাদ্দ নিয়েছেন উন্নয়ন প্রকল্প বরাদ্দর জন্য। অথচ এই মেটিকুলাস অযোগ্য অথর্ব বাটপার উপদেষ্টা তিনি বলেন যে টিকা কেনার টাকা নেই, তোমরা 3 মাসের জন্য কেনো। এরকম পরিস্থিতি তৈরি করে শিশুদেরকে আজকে যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এটাকে আপনি যদি গণহত্যা না বলেন, নর্মাল হত্যা তো বলবেন। এবং যখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এটা ক্ষমাহীন অপরাধ, এই অপরাধের জন্য নূরজাহান বেগম দায়ী, প্রফেসর ইউনূস দায়ী, কিংবা কে দায়ী এই সরকারের, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করান। শেখ হাসিনা সরকারের আমলে কে দায়ী, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করান, দাঁড় করিয়ে তাদের বিচার করেন। কারণ এভাবে শিশু মৃত্যু আমাদের চোখের সামনে ঘটে যাবে, একের পর এক মায়ের কোল খালি হবে, আর আমরা চেয়ে চেয়ে দেখব, আর তারা এসএসএফ নিরাপত্তা নিয়ে রাজকীয় জীবনযাপন করবেন। এটা তো হতে পারে না। এটা তো কোনো সুস্থ দেশের সংজ্ঞা হতে পারে না। যে সংস্কার, যে নীতিকথা, যে বড় বড় বুলি আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলে শুনেছি, সেই বুলি দিয়ে কাজের কাজ যে ফাঁকা আওয়াজ ছিল, সেগুলো আজকে যখন প্রমাণিত, তখন সেই কাজের জন্য তো তাদের বিচারের মুখোমুখি হতে হবে, কাঠগড়ায় দাঁড় হতে হবে। সেগুলো না করা, যদি বর্তমান সরকার প্রধানমন্ত্রীর এই কথা, আজকের এই কথার পরেও এর যারা দোষী, সেটা ইউনূস সরকারের, আওয়ামী লীগ সরকারের যেই দোষী হোক, তাদেরকে যদি কাঠগড়ায় দাঁড় করানো না হয়, তাহলে বুঝতে হবে সরকার কারো কারো ক্ষেত্রে একপাক্ষিক নীতি অবলম্বন করছে এবং সরকারের এই শিশু মৃত্যুর ঘটনাগুলো কোনো ধরনের সরকারের ভেতরে মানবিকতার দিক থেকে এতটুকু প্রভাব বিস্তার করতে পারছে না। আমরা কি সেটাই ভাবতে বাধ্য হব? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।